দর্শক চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী নূর রহমান প্রান্তর কাছে। প্রান্ত ভাইয়া, সবকিছু মিলে এই সময়টা কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। গানের সাথে নিশ্চয়ই সময় পার করছেন। নতুন একটি গান রিলিজ হলো, তুমি তো চলেই যাবে, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি, দর্শক খুব পছন্দ করেছেন গানটি। সাড়া তো আসলে অনেক রকম হতে পারে, কাছের মানুষ অনেক ভালো ভালো কথা বলে বা অনেক কমপ্লিমেন্টস দেয়, ফিডব্যাকও থাকে, সেখানে নেগেটিভ কিছুও থাকতে পারে। তো যখন ভালো কথা বলে তখন তো ভালো লাগে, কিন্তু যখন কোনো একটা নেগেটিভ কমেন্টস আসে তখন কি মন খারাপ হয় কিনা? না, মন খারাপ বলতে আসলে সেই জিনিসটা হয় না, কারণ হচ্ছে যে আমার কাছে, আমি তো মিউজিক নিয়ে পড়ছি যেহেতু, তো আমার কাছে ওই জিনিসটা মনে হয় যে আমাকে হয়তো আমার ভালোর জন্য বলেছে এবং আমি ওই জিনিসটাকে যাতে সংশোধন করে পরবর্তীতে সেই ভুলটা যাতে না হয়, তো ওই জিনিসটার জন্য চেষ্টা করি। তুমি তো চলে যাবে, মানে এটা কতদিন আগে রেকর্ড করা হয়েছে বা সেটার পেছনে গল্পটা কেমন ছিল, কবে থেকে কাজ শুরু করেছেন? বেসিক্যালি রেকর্ড হয়েছে প্রায় 3 থেকে 4 মাস আগে। আচ্ছা। আর গানটা রিলিজও হয়ে গেছে প্রায় মাসখানেক হয়ে গেছে অলরেডি। তো তখন গানটা রেকর্ড হয় হচ্ছে আমাদের পাভেল আরিন ভাই স্টুডিওতে, বাটার কমিউনিকেশনের রেকর্ড হয়। গানটি লেখা ইয়াসির মাহমুদ ভাইয়ের, পাভেল আরিন ভাইয়ের সুরে আমি গানটি গেয়েছি। মানে গানটি যখন প্রথম শুনেছিলেন তখন শুনে কি মনে হয়েছিল যে আপনার কণ্ঠে কেমন লাগবে গানটি, কি হবে? প্রত্যেকটা গানই তো এক একটা নতুন গল্প, তো ডেফিনেটলি প্রত্যেকটা গানের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটাও একটা ব্যাপার থাকে। তো এই গানটা, কম্পোজিশনটা এমনভাবে করা, গানটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমার জন্য এই গানটা হয়তো করা। তো আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে যে এত সুন্দর একটা কম্পোজিশন আমি আমার নিজের গলাকে ব্যবহার করতে পেরেছি। গানটা নিয়ে যেহেতু এত কথা হচ্ছে, আমরা গানটার দুটো লাইন শুনি তাহলে আপনার কণ্ঠে, শুনি। হয়তো হবে না থাকা এক ছাদের নিচে, হয়তো হবে না কথা হাতে হাতে রেখে, হয়তো হবে না থাকা এক ছাদের নিচে, হয়তো হবে না কথা হাতে হাতে রেখে, এ আজন্ম হাহাকার ভুলে চাইব তোমায় কাছে, এ আজন্ম হাহাকার ভুলে চাইব তোমায় কাছে। তুমি তো চলেই যাবে অনেক দূরের পথে, যত দূরে যাও আমি তো রবই সাথে। তুমি তো চলে যাবে অনেক দূরের পথে, যত দূরে যাও আমি তো রবই সাথে। বাহ, খুব সুন্দর, খুবই সফট মেলোডিয়াস একটা গান। এই ধরনের গানগুলো কি আপনার সাধারণত বেশি গাওয়া হয়? সঙ্গীত নিয়ে পড়ছি তো অনেক ধরনের গান আমি করে থাকি, তবে আমার পার্সোনাল যদি চয়েস বলেন সেক্ষেত্রে এই জনরাটা আমার খুব পছন্দের। আর সাথে রক ব্যান্ড যেহেতু আমার একটা আছে, তো রক গানও খুব করা হয়। বিমূর্তর বয়স প্রায় 3 বছরের বেশি হয়ে গেল। কখন বা কোন সময়টা থেকে মনে হলো যে আসলে নিজের একটা ব্যান্ড দল থাকা দরকার, বা কেন মনে হলো? একটা তো মানে ফিক্সড একটা গোল থাকে আমাদের সবার, ডেফিনেটলি তো হচ্ছে মানে আমার কাছে মনে হয়েছে সলো ক্যারিয়ার চাইতে যখন আমার একটা ব্যান্ড থাকবে, একটা টিম থাকবে, একটা টিম থাকবে, তখন হচ্ছে আমার কাজ করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। কারণ হচ্ছে আমি যখন একা কাজ করতেছি তখন অনেক কিছুর চিন্তা ভাবনা কিন্তু আমার একার করতে হচ্ছে। যখন আমার একটা ব্যান্ড আছে তখন কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি দায়িত্ব ভাগ হচ্ছে, সেখানে মানে আমার প্রেসারটা তুলনামূলক অনেকটা কমে যাচ্ছে, জায়গাটা যার যার, টিম ওয়ার্ক তখন আসলে কাজ করে আনন্দ পাওয়া যায় আর অনেক বেশি, আর অনেক তাড়াতাড়ি কাজ করা যায়, এটাও একটা সুবিধা। প্র্যাকটিস করা হয় প্রতিদিন প্র্যাকটিস প্যাডে? ব্যান্ডের প্র্যাকটিস তো প্রতিদিন হয় না, আমরা হচ্ছে মাসে 4-5টা করে বা আরো বেশি প্র্যাকটিস করি আর কি। মানে আমি একটু জানবো যে আপনার নিজের সোলো ক্যারিয়ার এবং ব্যান্ডের ক্যারিয়ার, মানে বিমূর্তর ক্যারিয়ার, মানে দুটো আসলে কিভাবে ব্যালেন্স করছেন আপনি? অবশ্যই ব্যান্ড হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি,
তো ওই জায়গা থেকে আমি ব্যান্ডকে সবচেয়ে বেশি সময় দেই, বাকি যে সময়টা পাই ওই কাজ নিজের তখন আমি জন্য। নিজের জন্য নিজের কাজ। আমার পাশাপাশি লেখাপড়ার ব্যস্ততাও তো থাকে, যেহেতু আপনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সেখানে সঙ্গীত বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করছেন এখন এই সময়, তাও আবার শাস্ত্রীয় সঙ্গীতে। শুনুন, একটা প্রেশার থাকে, কি করা হয় বা কিভাবে আসলে ম্যানেজ করেন? আমার ক্যাম্পাস যেহেতু ত্রিশাল, সো ঢাকা থেকে প্রায় 3 ঘন্টার দূরত্ব। তো আমার এরকম হয় যে আমি ক্লাস করেছি, ক্লাস করে রাতে কোনো কাজ আছে আমি চলে আসছি, আচ্ছা, কাজ শেষ করে ভোরে ব্যাক করেছি, করে আবার ক্লাস করছি। তো এই অনেক- জিনিসটা অনেক বেশি হয়। হ্যাঁ, অনেক টায়ারিং তো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে নিজের যে প্র্যাকটিস, মানে নিজের যে সঙ্গীত চর্চা, এটা তো একটা সাধনার মতন এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একদিনের না যে একদিন করলাম ব্যাস হয়ে গেল। সেটা কখন করেন সঙ্গীত চর্চা? হাঁটতেছি বা হচ্ছে আমি বসে আছি, রেস্ট করতেছি, ফোন আচ্ছা। চালাইতেছি, আমি গুনগুন করে গান গাচ্ছি। আর অবশ্যই তো যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে পড়ছি, সো সকালবেলা একটা রেয়াজের ব্যাপার থাকে, তো ওই জিনিসটা সবসময় চেষ্টা করি মেনটেন করার। আপনার কি সঙ্গীতাঙ্গনকে এখানে এই জায়গাটাতেই কি নিজের ক্যারিয়ারটা এস্টাবলিশ করার ইচ্ছে? হ্যাঁ, আমার এই জায়গাতেই ক্যারিয়ার এস্টাবলিশ করার ইচ্ছে। একটু যদি ছোটবেলার দিনগুলোতে ফিরে যেতে চাই, তাহলে আসলে কোন দিনগুলো বেশি মনে পড়ে? কেমন ছিল সে সময়টা, বা আপনার কৈশোর কোথায় কেটেছে? আমার কৈশোর কেটেছে জামালপুর। আমি জামালপুর থেকে আসলে তখন আমি মিউজিক করতাম না, তখন আমি গান বাজনা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াই ছিল না। আমি যে গান বাজনা করবো আমি এটাও জানতাম না। আমি খেলাধুলা করতাম, পড়ালেখা করতাম, এই ছিল আমার লাইফ। আপনি কিন্তু খুব চঞ্চল ছিলেন, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, আমি দুষ্ট প্রকৃতির একটু। আচ্ছা, তারপর? প্রচুর খেলাধুলার জন্য মার খাইতাম আম্মুর কাছে। আচ্ছা, তারপরে হচ্ছে আস্তে আস্তে গানের প্রতি একটা ভালো লাগা তৈরি হলো। হ্যাঁ, তারপরে মানে আস্তে সেটা, আস্তে সেই ভালো লাগাটা কিভাবে তৈরি হলো হঠাৎ করে? ভালো মানে লাগাটা চঞ্চল একটা হচ্ছে ছেলে হঠাৎ করে মিউজিকের প্রতি এত ফ্যাসিনেটেড হয়ে গেল, কাউকে দেখে অনুপ্রাণিত হচ্ছিলেন কি? অবশ্যই তো আমাদের অনেক লেজেন্ডস আছে যাদেরকে দেখে আমরা, যাদের গান আমরা শুনেছি ছোটবেলায়। তো যেটা হয়েছে যে আসলে গান ভালো লাগতো অনেক আগে থেকে, ছোটবেলা থেকেই, কিন্তু সেভাবে গানটাকে নিয়ে যে ক্যারিয়ার করব বা গানটা ওইভাবে শেখা, সেই নিজে সুযোগটা, গাইবো, হ্যাঁ, হ্যাঁ, ওই সুযোগটা আমার সেভাবে হয়নি। তো যেটা হয়েছে আস্তে আস্তে গান শুনতে শুনতে গানের প্রতি ভালো লাগা তৈরি হতে হতে একটা সময় মনে হচ্ছে না, আমার আসলে এই কাজটাই করা উচিত। কাদের গান শোনা হতো সে সময়টাতে? তখন বেশি শোনা হতো ফোক গান। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যদি বলি তো সে বাইরের কিছু গান শুনতাম, হিন্দি, তারপর ইংলিশ, বাংলা অনেক গান শুনতাম, ব্যান্ডের গান শুনতাম, তারপরে কমার্শিয়াল গানগুলো শুনতাম, মানে সব ধরনের গানই শোনা হতো। বাবা মা কি রাজি হয়েছিল যে আপনি এরকম একটা সাবজেক্টে পড়তে যাচ্ছেন? tough. কারণ ফ্যামিলি থেকে তো কেউ গান শিখতেন না। প্রথমে তো রাজি হননি, তারাও চাইতেন যে আমি অন্য কোনো সাবজেক্টে পড়ি। তো আমি অন্য একটা সাবজেক্টে পড়তাম, পরে হচ্ছে মানে সেকেন্ড টাইম দিয়ে আমি মিউজিকে আসছি। আচ্ছা, তো ওই জায়গা থেকে আসলে তাদের ইচ্ছা ছিল না যে আমি মিউজিকটাকে নিয়ে কাজ করি বা কিছু, কারণ সবারই চিন্তা ভাবনা থাকে বাংলাদেশে মিউজিকের ক্যারিয়ার কতটুকু, হ্যাঁ, একটা অনিশ্চয়তা জায়গা অনিশ্চয়তা থাকে। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি আমার প্যাশনটাকে নিয়ে কাজ করতে চাই, এগিয়ে যেতে চাই। পরে বাবা মা রাজি হলেন? তখনই রাজি হননি, আস্তে আস্তে যখন আমি কাজ করতেছি, আমার কাজ তারা দেখছেন, ভালো লাগছে, তখন আস্তে আস্তে তারা মানে ব্যাপারটাকে মেনে নিয়েছেন আর কি। দারুণ ব্যাপার। আসলে এখন আমাকে সবকিছুতেই খুব সাপোর্ট করেন, এটা হচ্ছে হ্যাঁ। সবচেয়ে বড় কথা। নিজেকে প্রমাণ করবার জন্য কিছুটা সময় মনে হয় লেগেই যায় না? আরো একটি গান শুনি আপনার কণ্ঠে। এই তো সবে মেঘটা ভেঙে বৃষ্টি নামলো তোমার পাড়ায়, আমি কনক চাপা ফুল কুড়িয়ে বুঝতে চাইছি তোমার খোপায়। এই তো সবে মেঘটা ভেঙে বৃষ্টি নামলো তোমার পাড়ায়, আমি কনক চাপা ফুল কুড়িয়ে বুঝতে চাইছি তোমার খোপায়। এই তো তুমি বৃষ্টি ভিজে চিন্তা চিন্তা আনমনে, ভাবছো কি কথা আজি যাবে কোন গহীন বনে। চলো না যাই হারিয়ে, চলো না যাই হারিয়ে, চলো না যাই হারিয়ে, চলো না যাই হারিয়ে। প্রথম মৌলিক গানের কাজ কিভাবে আসলো বা কিভাবে করা হলো? আমার ব্যান্ডের কেউ নেই গানটা হচ্ছে আমার প্রথম সুর করা কোনো গান, আচ্ছা, সেটা ব্যান্ডের গান ছিল? ব্যান্ডের গান ছিল।
আমি হচ্ছে আমার সামহাও যদি মুড অফ থাকতো তো আমি কি করতাম, আমার ক্যাম্পাসে সেন্ট্রাল লাইব্রেরির সামনে গিটার নিয়ে বসে আমি গান গাইতাম। আচ্ছা আচ্ছা। মানে তখন মানে বেসিক্যালি সবসময় সন্ধ্যার পরেই, মানে রাত 11টার পরে ওই জায়গায় বসে আমি একা একা গান গাইতাম। তো আমার একটা বন্ধু, ও আমার ব্যান্ডের অফিসিয়াল লিরিসিস্ট, ওর নাম হচ্ছে কুশ সাহা। আচ্ছা। তো কুশ হচ্ছে ওই দিক দিয়ে যাওয়ার সময় বলতেছে, দোস্ত কি করতেছিস? আমি বললাম যে আমি তো গান গাইতেছি। পরে আমার মনে পড়লো যে আচ্ছা, ও তো আমাকে একটা লিরিক পাঠিয়ে রেখেছিল, তো দেখি গানটাকে নিয়ে কিছু করা সেটা যায় একটু কিনা। চেষ্টা করে হ্যাঁ, চেষ্টা দেখি। করে দেখি। এর আগেও আমি লিরিকটা নিয়ে অনেকবার বসেছি, বাট কিছু তেমন আউটপুট আমি পাইনি। তো গানটা হচ্ছে জাস্ট আমি লিরিকটা বের করলাম, রেকর্ডটা অন করে আমি গিটারে টুংটাং করতেছি, গাইতেছি। গাওয়ার পরে ও হচ্ছে তার 20 মিনিট পরে ওই দিক দিয়ে আসতেছে, তখন হচ্ছে আমি তাকে গানটা শোনালাম যে দোস্ত তোর তো লিরিক এরকম একটা সুর আসছে, আমার গানটা শোন। তো বলতেছে যে গানটা অনেক সুন্দর হয়েছে, তাহলে চল আমরা এটা নিয়ে কাজ করি। আচ্ছা। তো তারপরে আস্তে আস্তে আমার পরে ব্যান্ড রেকর্ড হলো। করলেন কোথায় বা কিভাবে রেকর্ড করলেন? রেকর্ড বলতে হচ্ছে গানটা আমাদের যে আমার ব্যান্ডমেট, আমাদের গিটারিস্ট সুব্রত, ওর বাসায় হোম স্টুডিও ছিল। আচ্ছা। খুব ছোট্ট একটা মানে স্টুডিও, মানে সাউন্ড প্রুফিং করা নাই, একদম বেসিক একটা মাইক, খুব আচ্ছা। ছোট্ট একটা ইয়ার মধ্যে আমরা চেষ্টা করলাম যে আসলে কি করা যায়, নিজেরা সবাই মিলে প্ল্যান পরিকল্পনা করে তো ওখানে আর কি তারপর গানটা রিলিজ রেকর্ড দিলেন হয়েছে। কোথায় এটা? এটা রিলিজ হয়েছে ইউটিউবে, রিলিজ হয়েছে, স্পটিফাইতে আছে। গাইবার পাশাপাশি গান শুরু করছেন, মানে সেটা কি শুধুমাত্র ব্যান্ডের জন্য নাকি নিজের গানের যেগুলো আছে কাজ সেখানেও করা হয়? আমি আপেল মাহমুদ এমিল ভাইয়ের স্টুডিওতে কাজ করি। আচ্ছা। তো ভাইয়ার ওখানে আমরা অনেক নাটক বানাই রেগুলার। তো সেই নাটকে অনেক গান থাকে যেগুলোতে হচ্ছে কিছু গান আমি গাই, কিছু গান অনেকেই গায়, সবাই মিলে আমরা গাই। তো সেখানে অনেক গান আছে যেগুলো আমার সুর করা। আচ্ছা। তো নাটকের গানের জন্য তাহলে কাজ নাটকের করা হচ্ছে। গানগুলোর জন্য আমার সুর করা হচ্ছে। আর এর পাশাপাশি আমার ব্যান্ডের গান তো আমি নিজেই সুর করছি, প্লাস আমার যে মৌলিক গানগুলো সবগুলাই ম্যাক্সিমাম আমারই সুর করা। এখন পর্যন্ত আপনার প্রকাশিত মৌলিক গানের সংখ্যা কতগুলো? অ্যাপ্রক্সিমেট 30-35টা হবে। মানে তা তো আমি বেশ অনেকগুলোই হয়ে গেছে। হ্যাঁ। সবই কি সফট মেলোডি? না, আমাদের রক গানও আছে, ব্যান্ডের গানগুলো তো রক গান। সামনের দিনগুলোতে কি প্ল্যান আছে, মানে কি চিন্তা আছে নিজেকে নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে? আমার ব্যান্ড হচ্ছে আমার আইডেন্টিটি। সো আমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যালবাম রিলিজ হবে। আচ্ছা। তো আমাদের অ্যালবামের কাজ অলরেডি চলছে। আমার ব্যান্ড হচ্ছে আমার মেইন ফোকাস, তার পাশাপাশি হচ্ছে আমার মিউজিকে একটা চাকরি বা এরকম কিছু, মিউজিক রিলেটেড কোন একটা, মানে যে কোনো কিছুই হোক না কেন গানের মধ্যে হ্যাঁ, থাকতে গানের হবে, মধ্যে এটা হচ্ছে থাকতে মেন হবে, কথা। এটা সেটা হচ্ছে- যাই হোক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আগামী দিনগুলোর জন্য। আর একেবারে শেষের দিকে চলে এসেছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করব, তবে তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনবো। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা দুটি লাইন বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তরবারি গ্রহণ করতে হয় উচ্চ শিরে, উদ্ধত হস্ত তুলে। মালা গ্রহণ করতে হয় উচ্চ শির অবনমিত করে, উদ্ধত হস্ত যুক্ত করে, ললাট ঠেকিয়ে। দর্শক, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক। এবার গান। এই পর্যায়ে আমি নজরুলের একটি গান করার চেষ্টা করছি, নজরুল সঙ্গীত। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ আর পরদেশি রে, পরদেশি মেঘ।